তো আজকে আমরা মোটামুটি খুব সহজ একটা টপিক, অ্যাবডোমিনাল ইনসিশন। অ্যাবডোমিনাল ইনসিশন নিয়ে কথা বলবো। সার্জন মানে তো ইনসিশন নাকি? কাটাকাটি ছাড়া তো আর সার্জন হয় না। এখন তোমার হাতে যদি একটা ব্লেড ছুরি দেই, তুমি যে কোনো জায়গায় তোমার ইচ্ছা মতো যদি কাটো, সেটাকে কি ইনসিশন বলবা? সেটা ইনসিশন না। তাহলে আর ওই পথে ঘাটের যে ছিনতাইকারী, তার সাথে তোমার তফাৎ কী থাকলো? তুমি যদি সেরকম কাটো, তাহলে এখানে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে কিন্তু ইনসিশনগুলো দেওয়া হয়। তাহলে এই বেসিক কিছু নিয়ম কানুন আছে। আর আমরা যারা ডাক্তার, আমরা জানি যে কোন জায়গায় কোন নিউরোভাস্কুলার স্ট্রাকচারগুলো কিভাবে যায়, ল্যাঙ্গার্স লাইন সেগুলো কী জিনিস, ন্যাচারাল ক্রিজ সেগুলো কী জিনিস, সেগুলোরে ফলো করেই এই ইনসিশনগুলো দেওয়া হয়। এর দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমার বডির নিউরোভাস্কুলার স্ট্রাকচারগুলো অটুট থাকে, তাহলে লেস পেইন হবে পরবর্তীতে। আবার যে ইনসিশনগুলো যে তোমার একটা সময় স্কারে পরিণত হবে, এই স্কারটা তুমি যদি এমনভাবে তুমি ইনসিশনগুলো দাও যে তুমি ক্রিজ ফলো করলা না, ন্যাচারাল যে ভাঁজগুলো থাকে, ল্যাঙ্গার্স লাইন বলি আমরা আমার বডিতে, তুমি এভাবে বসো, দেখো তোমার পেটের ভাঁজগুলা, তোমার পিঠের ভাঁজগুলা, তুমি যেভাবে থাকো গলার ভাঁজগুলা, আল্লাহ তাআলা কিন্তু এখানে একটা নির্দিষ্ট একটা এক এক জায়গায় এক একভাবে এই লাইনগুলো কিন্তু দিয়ে রাখছে। এই ন্যাচারাল যে লাইন বা ক্রিজ, এই লাইনগুলো যদি তুমি ব্রেক করো, তাহলে সেখানে সেই স্কারগুলো হবে আগলি লুকিং স্কার। ওই স্কারগুলো সারা জীবন ওই পেশেন্টটাকে একটা দেখতে খারাপ লাগবে, কিলয়েড হবে, হাইপারট্রফিক স্কার হবে, এই বিভিন্ন জিনিস হয়ে এই জায়গাটা তাকে ভোগাবে। এই জন্য ইনসিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য সার্জন। এই কারণে যে তুমি একটা নির্দিষ্ট নিয়ম, অ্যানাটমি, ফিজিওলজি, প্রত্যেকটা জিনিস তুমি জানো, কারণ তোমার চেয়ে বেশি কেউ জানে না। সেইগুলোকে মাথায় রেখে সেইগুলোকে আমল দিয়ে তারপর তোমাকে ইনসিশনগুলো দিতে হবে, সেটা যেখানেই দেই না কেন। তো এই জন্য এটা ইম্পর্ট্যান্ট। এখানে আমরা অনেক কিছু স্কিপ করব, কারণ আমি অনেকগুলো স্লাইড একসাথে করছি, আমি বাছাই করতে পারি না এখনও। যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো রাখবো, বাকিগুলো স্কিপ করে যাব। তোমরা তো জানো, এই যে একটা দেখো আমাদের যে লিনিয়াল বা মাঝখানে থাকে এবং দুই পাশে কি থাকে, রেকটাস মাসেল। ওই যে দেখো ওই পাশে যেটা দেখা যাচ্ছে, ওইখানে ভেসেলগুলো দেখো কিভাবে থাকতেছে। আর এইখানে সাধারণত আমাদের যে নিউরোভাস্কুলার বা এই যে বিভিন্ন যে নার্ভ, এইখানে নার্ভগুলো আসে কিভাবে, এভাবে আসে নাকি এভাবে আসে? এদিক দিয়ে আসে, কিন্তু সাইড থেকে আসে। তো এই সাইড থেকে আসলে তুমি যদি একটা ইনসিশন দাও, মনে করো একটা প্যারামিডিয়ান ইনসিশন দিবা, এখানে একটা প্যারামিডিয়ান ইনসিশন দিবা, তাহলে প্যারামিডিয়ান ইনসিশন দিলে আমরা অ্যান্টেরিয়র রেক্টার শীত তো কাটা লাগে। অ্যান্টেরিয়র রেক্টার শীত যখন কাটবা, যেহেতু প্যারামিডিয়ান মিডলাইন তো না, তাহলে এই অ্যান্টেরিয়র রেক্টার শীতের নিচেই তো রেক্টাস মাসেল আছে। তুমি তো ওই বরাবর রেক্টাস মাসেলটা তো কাটবে না, কাটা উচিতও না, কাটাটা কোনো নিয়মও না। তাহলে আমাদের ওই মাসেলটাকে যে কোনো একদিকে সরাই দিই আমরা, স্প্লিটও না। ওই বরাবর যদি আমরা পুরো ফাইবার স্প্লিট করি, তাহলে নিউরোভাস্কুলার বান্ডেলগুলো ব্রেকডাউন হবে। তাহলে এগুলো আমরা কি করি, যে কোনো এক সাইডে সরাই দেই আমরা, রিট্রাক্ট করি, নট স্প্লিটিং। স্প্লিটিং হলে ওই বরাবর এই মাসেলটাকে ফাঁক করে দিতাম দুই সাইডে। আর রিট্রাক্ট মানে যে কোনো এক সাইডে রিট্রাকশন করা। পুরা রেক্টাস মাসেলটা তুমি যদি মিড লাইনে আনো, এই মিড লাইনে এখানে যে ইনসিশনটা দিছো, এর মিডে আনলা, এনে তুমি পেটে ঢুকে গেলা, তাতে লাভ কি? না লাভ না ক্ষতি? আমি মনে করো এই মাঝখানে আমার প্যারামিডিয়ান ইনসিশনটা এই বরাবর, অ্যান্টেরিয়র রেক্টাস শীটটা কাটলাম, পুরা মাসেলটা বের হয়ে গেল। ওই মাসেলটাকে যদি আমি এদিকে সরাই নিয়ে এসে
পোস্টেরিয়র রেক্টার শিটটা ওই বরাবর পিছনে কেটে পেটে ঢুকি, তাহলে অসুবিধা কী? নিউরোভাস্কুলার বান্ডেলটা যে লেটারাল টু মিডিয়াল আসতেছে সেইগুলো তখন ব্রেকডাউন হবে। তাহলে এবার যদি আমি ওই বরাবর এই মাসেলটা যদি আমি মাঝখান থেকে লেটারালি মানে রিট্রাকশান করি, তাহলে অসুবিধা কী? কোনো অসুবিধা নেই। নিউরোভাস্কুলার যেটা আসছিল সেটা ওর সাথেই থেকে যাবে, ব্রেকডাউন হবে না। তাহলে এখানে নিয়মকানুন আছে না? আর অ্যাবডোমেনের মাসেল, মেইন মাসেল কী কী? মেইন মাসেল তো 4টা মাসেল জানলেই তো হয়ে যায়। এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস আর রেকটাস, 4টা মাসেল। তাহলে 4টা মাসেল কোথায় কি আছে? তুমি যখন আমি যদি বলি যে একটা লোয়ার মিড লাইন ইনসিশন দাও, বা লোয়ার প্যারামিডিয়ান দাও, বা আপার মিড লাইন, আপার প্যারামিডিয়ান, রাইট সাবকোস্টাল বা ককার্স ইনসিশন, আমরা তো পরীক্ষা ধরি এগুলো, যে এরকম একটা ইনসিশন দিলে তাহলে তুমি বলো যে কি কি মাসেল আমরা, মানে কি কি স্ট্রাকচার আমরা কাটি, জিজ্ঞেস করি, অথবা বলি যে এটা তুমি ক্লোজ করে আস্তে আস্তে উপরে ওঠো। তাহলে এগুলো তুমি যদি না জানো যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনের মাসেল কোনটা কোন জায়গায় থাকে, তাহলে তুমি বলতে পারো না, তাই না? তাহলে এগুলো একদম নির্ভুলভাবে বলতে হবে, এটা বেসিক। তুমি যখন কিছুই পারবা না তখন আমরা এখানে যাই যে কিছু ইনসিশনের নাম বলো। হ্যাঁ, এই ইনসিশনের নাম এখান থেকে শুরু করি আমরা। অবলিক ইনসিশনের বলো, কিছু মিড লাইন ইনসিশনের নাম বলো, কিছু লিনিয়ার ইনসিশনের নাম বলো। হ্যাঁ, এগুলো বলি আমরা এইভাবে। তাহলে আমরা এখন আস্তে আস্তে 1 বাই 1 যাব। কী হলো? ওই যে মাসেল যে 2 সাইডে উপরে উঠে গেল, কি মাসেল এটা? রেকটাস, তাই না? রেকটাস মাসেল, এই যে লম্বা লম্বি মাঝখানের 2 সাইডে, আর একটু সাইডে গেলে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস। এরপরে এখানে 2টা মেজর আর্টারি আছে, 2টা আর্টারি খুব ভোগায় আমাদের ইনসিশন দিতে গেলে। এই সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক, 2টা দেখো কোন জায়গায় দেখেছো? এই যে রেকটাস মাসেল থাকে না, এই রেকটাস মাসেলের লেটারাল, এই লেটারাল বর্ডার থেকে আস্তে আস্তে ভিতরে ঢোকে, মিড লাইন বরাবর চলে আসে। ওই দেখো, এই জন্য এই রিজনে যদি কোনো অপারেশন করতে যাই, এরকম ওই যে এপিগ্যাস্ট্রিক পোর্ট দেই না আমরা, এপিগ্যাস্ট্রিক পোর্ট দেই না যে ল্যাব করার সময়, মারাত্মকভাবে ভোগায়। এটা কেটে যদি আমরা একটু ইন্সপেক্ট করে বড়ো করি, এই বিভিন্ন স্পেসিমেন রিট্রাইভালের সময় প্রচণ্ড ব্লিডিং করে। এটাও তাই, নিচের দিকেও তাই। তোমার এই অ্যানাটমিটা জানতে হয় যে এই মাসেলটা কিন্তু এখানে, এই ভেসেলটা এখানে ইনজুরি হতে পারে, এটা মাথায় রাখতে হয়। ভেরি ট্রাবলসাম ব্লিডিং হয়, একদম মনে হবে তোমার ইনফেরিয়র ভেনাকেমা বা অ্যাওর্টা কেটে দিচ্ছে, এরকম মনে হবে, এত ব্লিডিং হয়। এটা কিন্তু এই উপরে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, নিচে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক, এটা জাস্ট একটু কথাটা মনে রাখো। এই দেখো নার্ভ সাপ্লাইগুলো কীভাবে ল্যাটারাল থেকে মিডিয়ালি আসছে। অ্যাবডোমিনাল ইনসিশন ফর মোস্ট গাইনোকোলজিক্যাল প্রসিডিওর, গাইনোকোলজিক্যাল বলে কথা না, আসলে অ্যাজ এ হোল কিছু এই ইনসিশন, অ্যাবডোমিনাল ইনসিশনগুলো ট্রান্সভার্স আছে, ভার্টিক্যাল আছে, কিছু অবলিক আছে, তাই না? যে কোনো একটা ভার্টিক্যাল ইনসিশনের নাম বলো, যে কোনো একটা। মিড লাইন, মিড লাইনটাকে ভাগ করা যায় 3 ভাবে, আপার, লোয়ার, মিড। মনে থাকবে? আপার মিড লাইন, মিড লাইন, লোয়ার মিড লাইন, 3টা। এই 3টার ভালো মন্দ আছে না? ভালো মন্দ তো আছে। মনে করো তুমি পেটের মধ্যে তুমি গলব্লাডারের অপারেশন করবা, ওপেন,
আমি বললাম যে তুমি মিড লাইন দিয়ে খোলো, তুমি এটা খারাপ কেস, মিড লাইন দিয়ে যাও। কী করবা, কোনটা দেবা? আপার মিড লাইন দেবা। একটা কেস অ্যাকিউট অ্যাবডোমেন, ডায়াগনস্টিক ডাইলেমা আছে, মানে কী যে সমস্যা আমি বুঝতে পারতেছি না, এক এক রিপোর্ট এক এক রকম বলতেছে। কোন ইনসিশন দিয়ে যাবা? লোয়ার না আপার না মিড? মিড লাইন। মিড লাইন দিয়ে যাওয়ার সুবিধা অসুবিধা কী এই ক্ষেত্রে? সুবিধা কী? কারণ আমি তো জানি না আসলে প্যাথোলজিটা কোন জায়গায়। তুমি দেখা গেলো উপর দিয়ে গেছো, এইবার তুমি হাত দিয়ে দেখতেছো আসলে সমস্যা হলো একটোপিক প্রেগনেন্সি, তাহলে এইখান থেকে এইবার এই ইনসিশন বাড়াই তোমার যাইতে হবে একদম এই পর্যন্ত, মানে এই মাথাও মাথা। এই রুগী তোমার ভালো বলবে? আবার তুমি লোয়ার মিড লাইন দিয়ে গেছো, যেই দেখতেছো ও পারফোরেশন অফ স্টোমাক, একদম এই মাথায়, তাহলে এটা বাড়াই আবার এই পর্যন্ত আসা লাগবে। তাহলে যখন ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, যখন তুমি শিওর না যে প্যাথোলজিটা এই, তখন তোমাকে যে ইনসিশনটা চয়েস করতে হবে সেটা হলো মিড লাইন। মিড লাইন অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। জাস্ট এখান থেকে যাবো, আম্বিলিকাসটাকে যে কোনো এক সাইডে একটু স্কার্টিং করব, করে আবার একটু নিচে যাব। আম্বিলিকাসটাকে হয় বামে না ডাইনে, যে কোনো এক সাইডে তুমি সরাই দিতে পারো, অসুবিধা না। দিয়ে এখানেও মিড লাইন, এখানেও মিড লাইন, আম্বিলিকাসে একটা এরকম একটা স্কার্টিং অর্ধচন্দ্রাকৃতির একটু রাখবা, মাঝখানে তো যাওয়া যাবে না। যাবে? আম্বিলিকাসে হার্ড একটা জিনিস, ওখানে তুমি কাটতেই পারবে না, যে কোনো এক সাইডে সরাই দিতে হয়। তাহলে এবার আমি মিড লাইন দিয়ে ঢুকলাম, ঢোকার পরে আমি হাত ঢুকায়ে প্যাথোলজিটা আইডেন্টিফাই করলাম যে আসলে নিচে না উপরে। যদি উপরে হয় তাহলে আমি এটাকে এক্সটেনশন করে একটু উপরে গেলাম, আমার কাজ শেষ। আবার যদি নিচে হয় আমি এটাকে এক্সটেনশন করে একটু নিচে গেলাম, যেটুকু দরকার আমার। তাহলে রোগীর সারা বডিতে, পুরা পেটে, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা ইনসিশন প্রয়োজন পড়লো না। এটা হলো ওয়াইজ। আমাদের অনেক সার্জনরা আনওয়াইজলি দেখি একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কেটে ফেলছে, এটা আনওয়াইজ। একটা তুমি যদি নিজেই রোগী হও, তুমি কি এটাকে অ্যাকসেপ্ট করবা? তুমি যেটা নিজের জন্য করবা না সেটা অন্যের জন্য কেন করবা? তাহলে তোমার জ্ঞানের ঘাটতি আছে। আমি তো অনেক কেস পাই এরকম, এ মাথা থেকে ও মাথা। তাহলে এই বেসিক জিনিসটা তোমাদের জানতে হবে। বোঝা গেছে না? কঠিন লাগে না সহজ? এই কথাগুলি তো আমরা শুনি পরীক্ষায়। তুমি মনে করতেছো যে পরীক্ষায় স্যার আকাশ থেকে প্রশ্ন নিয়ে আসে? আমরা তো এইটাই ওইটাই বলি যে একটা ডায়াগনোসিস আনসার্টেন, তুমি কোনটা দিয়ে যাবা, এগুলো আমরা জিজ্ঞেস করি। বেসিক জিনিস এটা একদম। এইবার আমরা জিজ্ঞেস করি এটা যখন তুমি পারবা, তখন আমরা বলি যে আচ্ছা আপার মিড লাইন দিয়ে গেলে কী কী স্ট্রাকচার কাটা পড়বে। একদম ঠোঁটের আগায় থাকতে হবে। একদম মিড লাইন দিয়ে যখন যাব, এই মিড লাইন, এখানে মিড লাইন জায়গাটা একদম কিচ্ছু নেই, সবচেয়ে আনপ্রোটেক্টেড জায়গা হলো আমাদের মিড লাইনটা। একদম স্ট্রাকচার বলে কিছু নেই, শুধু আছে হলো লিনিয়াল বা একটা, আর উপরে স্কিন আর নিচে পেরিটোনিয়াম, আর কিচ্ছু না। আর যা বলবা ওগুলো অন্তঃসার, ও দেখাও যায় না, বোঝাও যায় না। ওই সাবকিউটেনিয়াস টিস্যু উমুক তুমুকে আছে না অনেক কিছু, আসলে কিছু নেই। স্কিন কাটলে পর একটা লিনিয়াল বা যেটা কসকস করবে, একদম অ্যাভাস্কুলার সাদা, যার মধ্যে কোনো ভাস্কুলারিটি নাই। তার মানে মিড লাইন হলো বেশি আনপ্রোটেক্টেড জায়গা। এই জন্য মিড লাইনে ইনসিশন দিলে হার্নিয়া হওয়ার চান্স বেশি থাকে। ওইসব রোগীগুলো পরবর্তীতে দেখবা যে হার্নিয়া নিয়ে আসছে, ইনসিশনাল হার্নিয়া। তাহলে আমি যদি বলি যে মিড লাইনে কী কী স্ট্রাকচার পাবা, তুমি বলবা স্যার ইট ইজ এ ভেরি উইক পয়েন্ট, এখানে স্যার তেমন কিছু নেই, উপরে স্কিন আছে আর একদম ভিতরে একটা পেরিটোনিয়াম আছে আর মাঝখানে আছে লিনিয়াল। শেষ, কাহিনি শেষ। এবার যদি আমি বলি যে এটা ভালো না মন্দ, এই ইনসিশনটা ভালো না মন্দ, ভালো হইলে কী জন্য ভালো, আর মন্দ হইলে কী জন্য মন্দ। তাহলে কাজের জন্য খারাপ, পেশেন্টের জন্য। এই বেসিক কথাগুলো তো বললেই তো আমরা পাস করাই। তুমি যদি ভিতরে বেশি কথা না বললো, অন্তত বেসিক জিনিসগুলো তুমি জানো কি না, দিস ইজ ইম্পর্টেন্ট। কী বলে, মানে স্টুডেন্টরা বলে স্যার ভালো, কী জন্যে ভালো আর কথা নেই। আরে বাবা, দুই একটা কথা এটা বলতে কি খুব কঠিন কিছু মনে হয়? এটা কেন ভালো, কেন ভালো?
হ্যাঁ, কোনো ভাস্কুলারিটি নাই, সার্জন কাটবে এক পোষেও। তুমি যদি এইভাবে একটা ব্লেডটা মেরে দাও, সরার 1 সেকেন্ডের মধ্যে তুমি পেটের মধ্যে ঢুকে যেতে পারবা। হ্যাঁ, ইমার্জেন্সি সিচুয়েশানে তুমি কি ওই পেটের মধ্যে মনে করো রাফসার্ট, যে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে তুমি মনে করতেছো রোগী একদম পেপার হোয়াইট, ভিতরে হয়তো লিভার বা স্প্লিন কোনো ইনজুরি হয়ে সিভিয়ার ব্লিডিং হচ্ছে, রোগী শকে চলে যাচ্ছে। এখন তুমি কি ওই প্যারামিডিয়ানে ঘুষঘুষ করে আস্তে আস্তে এই স্ট্রাকচার ওই করতে তো রোগী মরে যাবে। তাহলে তুমি মনে করো মিড লাইন দিয়ে গেলা, এক কোষে একদম তুমি পেটের মধ্যে ঢুকে গেলা, ব্লিডিং হচ্ছে যে পয়েন্ট ধরলা, ব্যাস রোগী সেফ। অথবা আনসার্টেন, মিড লাইন দিলাম আমি, মিড লাইন দিয়ে খুললাম, এবার আস্তে আস্তে এক্সচেঞ্জ করলাম, আমার সুবিধা, তাড়াতাড়ি ঢুকে যাব। তাহলে এক নম্বর সুবিধা হলো একটা ইমার্জেন্সি সিচুয়েশানে অ্যাভাস্কুলার রোগীর ব্লিডিং কম হবে। যে রোগী এনিমিক পেপার হয় তাকে আমি আর ব্লিডিংও করাতে চাচ্ছি না, তাকে আমি সময়ও নষ্ট করতে চাচ্ছি না। তাহলে কম সময়ে খুব দ্রুত অ্যাবডোমেনের মধ্যে ঢোকা সম্ভব, সেটা হলো মিড লাইন ইনসিশন। লেস ব্লিডিং, ইট ক্যান বি এক্সটেন্ডেড। প্যাথোলজি কোথায় আছে না আছে জানি না জেনে আমি খুললাম, এক্সটেনশন করার সুযোগ আছে। প্যারামিডিয়ান দিয়ে তুমি খুলে এক্সটেনশনের সুযোগ খুব একটা নাই। প্যারামিডিয়ান দিয়ে মাথা যাওয়া যায় না, অনেক সময় লাগবে। আর এভাবে কখনো আমরা এক্সপেক্টও করি না যে একটা প্যারামিডিয়ান দিয়ে রুগীর মাথা গেলা, এটা আনওয়াইজ। তার মানে তুমি সার্জন হিসাবে তাহলে তুমি জানোই না কিছু। মিড লাইন দিয়ে এক্সটেনশনের সুযোগ থাকে সহজে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটার সুযোগ সুবিধা আছে, কিন্তু এবার অসুবিধাগুলো কি? এটা যেহেতু অ্যাভাস্কুলার, হিলিংটা কম হবে, অনেক দিন ধরে হিলিংটা হবে। ভাস্কুলারিটি না থাকলে সে জায়গায় হিলিং সাধারণত কম হয়। আর হিলিং যদি কম হয়, তুমি যদি ফোর্সফুল অ্যাক্টিভিটি করো, তাহলে কি হবে? চান্স অফ ইনসিশন হার্নিয়া, রাপচার, ওই জায়গায় রাপচার হয়ে যেতে পারে। কারণ ওই জায়গাটা উইক পয়েন্ট হিসেবে যে স্কারটা হবে, ওই স্কারটা একটা উইক পয়েন্ট তোমার সারা জীবনের জন্য। ওইটা যে কোনো সাইডে রাপচার হয়ে যেতে পারে, হার্নিয়া ডেভেলপ করবে। বোঝা গেছে? তাহলে মিড লাইন ইনসিশন ক্লোজ যদি আমরা করি, কীভাবে ক্লোজ করব? কি দিয়ে? মিড লাইন একটা ইনসিশন, তোমাকে যদি বলি তুমি এটা ক্লোজ করো, কয়টা লেয়ারে ক্লোজ করব? 3টা লেয়ারে। একটা হলো নিচে পেরিটোনিয়াম, 2 নাম্বার হলো লিনিয়াল বা 3 নাম্বার স্কিন। আমরা শুনি, জিজ্ঞেস করি যে দেখো একটা প্রশ্ন দিয়ে কিন্তু তোমার সার্জারি সব কাভার হয়ে যায়। তোমরা যে মনে করছো যে আমার এই আরেকটা এটা ওঠাও এসব করা লাগে। আমি যদি তোমার সুসার ম্যাটেরিয়াল নিয়ে এবার ঢুকতে চাই তোমার মধ্যে, তো এবার কিন্তু এই সুযোগ হয়ে গেছে আমার, যে আচ্ছা বলো তাহলে এবার কোন সুতা দিয়ে ক্লোজ করি? অনুপমা বলো। পেরিটোনিয়াম নন অ্যাবজর্বেবল। আর স্কিন? এই যে এখানে কিন্তু দেখো ক্যারিকেচারই শুরু হয়ে গেছে। এই পরীক্ষায় যা হয়, এটা তো ইউনিভার্সাল রুল আছে, নিয়ম আছে। তো তুমি এক দেশে যে একটা না, আমরাও যা করি বাইরের দেশেও তো তাই করে, নিয়ম তো তাই। পেরিটোনিয়ামে কি খুব বেশি শক্তি আছে? তাহলে ওখানে আমার এমন একটা সুতা দিলাম যেটা সারা জীবন থাকবে, নন অবজারভেবল, কোনো প্রয়োজন আছে? এটা 2 দিন 5 দিন রাখলে তো জোড়া লেগে যায় পেরিটোনিয়াম। তাহলে আমার এমন একটা সুতা দেব যেটা অ্যাবজর্বেবল, ইজিলি অ্যাবজর্বেবল, আমার ডিলেরও দরকার নেই, কুইকলি অ্যাবজর্ব হয়, এরকম কোনো একটা সুতা দিব। ক্যাটগার্ড। তাহলে ক্যাটগার্ড যদি বলি আমরা, তাহলে ক্যাটগার্ড কী ধরনের সুসার ম্যাটেরিয়াল? অ্যাবজর্বেবল। সিনথেটিক না নন সিনথেটিক? ন্যাচারাল না সিনথেটিক? ন্যাচারাল, তাই না? ন্যাচারাল, এটা হলো অ্যাবজর্বেবল। আচ্ছা, তাহলে এবার আমরা জিজ্ঞেস করি অনেক সময় যে তাহলে আর কী ন্যাচারাল আছে? এইবার তোমার এটা দিয়ে শেষ হয়ে যেতে পারে।
যদি তোমার এক্সামিনার মনে করে যে এটার মধ্যেই তোমাকে শেষ করবে, এটার মধ্যেই শেষ হয়ে যাবে। অনেক প্রশ্ন, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ আইডিয়াল ফিউচার ম্যাটেরিয়াল, এই যে এবার আস্তে আস্তে শুরু করে দিলাম, তাই না? তার মানে তোমাকে জানতে হবে সার্জারির যে টপিকসগুলো আছে এগুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। তাহলে পেরিটোনিয়ামটা দিলাম, ক্যাটগার্ড দিয়ে দিলাম। এবার আসো লিনিয়াল বা, দেখো তুমি যেটা বেসিক কথা যেটা তুমি এটা ভুল করছো, তুমি বলছো এটাও অ্যাবজর্বেবল। তাহলে আমরা একটা অ্যাভাসকুলার স্ট্রাকচার, যেটা আমরা এমনিই বলতেছি যে এটা সারতে অনেক সময় লাগে, ভাস্কুলারিটি নাই, সেরকম জায়গায় তাহলে আমার এমন একটা সুতা দিতে হবে যেটা সারা জীবন ধরে রাখে বা অনেক দিন ধরে রাখতে পারে, এরকম একটা সুতা দেবো। তাহলে এখানে আইদার নন অ্যাবজর্বেবল অর ডিলেইড অ্যাবজর্বেবল, অনেক দিন 5 মাস 6 মাস থাকবে এরকম একটা সুতা, সেরকম একটা সুতা দিব, এবং যার স্ট্রেংথ খুব মারাত্মক ভালো সুন্দর সহজে, মানে তুমি যদি ফুটবল খেলো, ক্রিকেট খেলো, বল করো, যাতে তোমার এই জায়গাটা ছিঁড়ে না যায়, তাহলে এরকম একটা সুসার ম্যাটেরিয়াল দিতে হবে। তাহলে সেরকম কি আছে? প্রোলিন আছে, নাইলন আছে, পিডিএস আছে, ভিক্রিল আছে, ডেক্সান আছে, আছে না? তাহলে এইগুলোর মধ্যে কোনগুলো অ্যাবজর্বেবল আর কোনগুলো নন অ্যাবজর্বেবল? প্রোলিন, নাইলন এগুলো হলো নন অ্যাবজর্বেবল। আর ডিলেইড অ্যাবজর্বেবল কী কী? পিডিএস, ভিক্রিল, ডেক্সান, এগুলো পিডিএস, ভিক্রিল আর ডেক্সান, এই তিনটার মধ্যে আবার পিডিএস ইজ মোর ডিলেইড অ্যাবজর্বেবল, বেশি ভালো পিডিএস। তাহলে এবার আমরা সুসার ম্যাটেরিয়ালের কিছু নাম জানলাম। ডিলেড মানে ইভেন 4-5 মাস পর্যন্ত থাকে এই সুতাগুলো। তাহলে আমরা হয় প্রোলিন দিয়ে দিলাম, না নাইলন দিয়ে দিলাম, অথবা পিডিএস দিয়ে দিলাম। তবে বেটার হলো নন অ্যাবজর্বেবল। তার সুবিধা অসুবিধা কি? নন অ্যাবজর্বেবল দিলে অনেক সময় স্টিচ রিয়াকশান হয়, অনেক সময় ওই প্রোলিন যেখানে থাকুক দেখবা যে একটু ফুসকুড়ি মতন হয়ে উঠতেছে, অনেক সময় ওই সুতাটা আউট না করে দেওয়া পর্যন্ত তার ওইটা সারে না, স্টিচ রিয়াকশান হয় অনেক সময়। এই কারণে আমরা অনেক সময় প্রোলিনকে অ্যাভয়েড করি। তবে সবার হবে এমন না, 100 জনের মধ্যে 1 জন 2 জন এরকম পাই আমরা অনেক সময়। তবে বেটার, তোমরা বলবা অত কিছু না, তোমরা বলবা আইডিয়ালি নন অ্যাবজর্বেবল, বাট ডিলেড অ্যাবজর্বেবল মে বি অ্যাপ্লাইড। বললা একটু অসুবিধা কী? এটা এক্সামিনার কী শুনতে চাচ্ছে, তার লাইকিংস কী, সেটা বুঝে তুমি অ্যান্সার করবা। সে তো অনেক সময় ওইটাও করতে পারে, হয়তো ডিলেড অ্যাবজর্বেবলটা সে লাইক করে, হ্যাঁ, তাহলে তার মেন্টালিটি শুনে বলবো শেষ, মে বি অ্যাপ্লাইড। আচ্ছা, এরপরে আসো স্কিনে কী দিবা? স্কিনে কী কী দেওয়া যায়? হোয়াট আর দ্য অপশন? স্কিনে এখন এটা ডিপেন্ড করবে যে তুমি কী ধরনের সেলাইটা দিবা। তুমি কি যে কসমেটিক সাবকিউটিকুলার স্টিচ পছন্দ করো, নাকি তুমি 2 পয়েন্ট বা 4 পয়েন্ট যে সুতাগুলো, এটা তুমি যদি সাবকিউটিকুলার যাও তাহলে তুমি এটা, যেটাকে আমরা বলি কসমেটিক, দেখা যায় না যে সুতা, সেটা তুমি অ্যাবজর্বেবল দিতে পারো, নন অ্যাবজর্বেবল দিতে পারো। অ্যাবজর্বেবল দিয়ে দিলে ওই সুতাটা আর কাটা লাগে না। আর যদি নন অ্যাবজর্বেবল দাও, ওটা আমরা বাইরে এখানে একটা গিট দিয়ে রাখি, লাস্টে 10-12 দিন পরে ওটা কেটে টান দিলে বেরিয়ে যায়, জল লেগে গেল, বেরিয়ে গেল। সাবকিউটিকুলার বলি এটা আমরা। স্কিনের জাস্ট নিচ দিয়ে সুতাটা চলে যায়, পারপাস সার্ভ হয়ে গেলে টেনে বের করে দিই, দুইটাই দেওয়া যায়। আর ইউজুয়ালি আমরা বেশিরভাগ যেগুলো দেই 2-4 পয়েন্ট দেই, 2 পয়েন্ট দেই। এগুলো আমরা নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিই। স্কিনে অ্যাবজর্বেবল ইউজুয়ালি কম। কখন দেই? যখন কসমেটিক পারপাসে দেই। যার একটা সিজার অপারেশন করলাম, অথবা যার একটা অ্যাপেন্ডিক্স করলাম লেন্স ইনসিশন দিয়ে, তুমি ওইখানে একদম লাস্টে যেয়ে 4 পয়েন্ট দিয়ে এবার তুমি নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিলে, দেখা যাবে ওইটার দাগটাই রয়ে গেছে। তুমি এত সুন্দর ইনসিশন দিলা, লেন্স ইনসিশন ক্রিজে দিলা, ছোটো করে দিলা তার কসমেটিক পারপাসে, অথচ তুমি লাস্টের সেলাইটা দিচ্ছ নন অ্যাবজর্বেবল। ওই নন অ্যাবজর্বেবল দিয়ে যখন গিট মারবা, ওইটার দাগটাই তো সারা জীবন এখানে রয়ে যাবে। তখন তোমাকে সাবকিউটিকুলার
অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিয়ে কসমেটিক ইনসিশন, যেটা এই কসমেটিক যে সুতাটা যে ইউজটা করি আমরা, ওটা হলো ডিলেড অ্যাবজর্বেবল, যে ভিক্রিলটিল দিয়ে বা পিডিএস দিয়ে আমরা ভিতর দিয়ে দিই যদি আমরা কোনো স্কার না চাই বাইরে। কিন্তু তুমি দেখা গেল তুমি মিড লাইন দিছো, তো এখানে তোমার তো ওই সাবকিউটিকুলার দিতে পারো, কিন্তু আমরা আইডিয়ালি একটা বয়স্ক মানুষ যার ইনসিশন অতটা ফ্যাক্টর না, কসমেসিস অতটা প্রবলেম না, তার ক্ষেত্রে আমরা কি দিই 4 পয়েন্ট, নন অ্যাবজর্বেবল 4 পয়েন্ট দিয়ে দিই। সুবিধা অসুবিধা আছে। তুমি সাবকিউটিকুলার যখন একটানা দিয়ে যাবা, ভিতরে যদি কালেকশান হয় ও বেরোতে পারবে না, সে তখন আবার তোমার যখন ফাঁক করবা তখন দেখো পুরাটাই ফাঁক হয়ে গেছে। এই জন্য জ্বালা আছে, তার জন্য ভালো জ্বালা আছে। হ্যাঁ, তুমি চাচ্ছ যে কোনো দাগ না হোক, তখন দাগটা আরও বেশি হয়ে যাবে যদি ভিতরে কোনো কালেকশান জমা হয়। এই কারণে যদি 2 পয়েন্ট দেই, তাহলে ওর মাঝখানে একটু সামান্য 28% মাথা ঢুকাই দিলেই কালেকশানটা বেরিয়ে আসে, সুতাও কাটা লাগে না। সুতরাং সুবিধা অসুবিধা আছে, এটা ওয়ার্ডে যখন ঘুরবা দেখবা, এগুলো ওয়ার্ডে প্লেসমেন্ট হলে এগুলো দেখতে হয়। তাহলে আমরা মিড লাইন গেলাম। তাহলে এই যে ভার্টিক্যাল ইনসিশন, আর কি আছে? প্যারামিডিয়ান। তাহলে এবার যদি প্যারামিডিয়ান বলি, তাহলে হোয়াট আর দ্য স্ট্রাকচারস হুইচ কাট বাই প্যারামিডিয়ান ইনসিশন? মনে করো আপার রাইট প্যারামিডিয়ান। তাহলে এবার দেখো, আপার রাইট প্যারামিডিয়ান, আপার লেফট প্যারামিডিয়ান আছে না? তারপরে মিড রিজনে যেটা দিলাম, মিডেও প্যারামিডিয়ান আছে, দুই সাইডে দুইটা, রাইট লেফট। আর লোয়ার রাইট প্যারামিডিয়ান, লোয়ার লেফট প্যারামিডিয়ান। তাহলে একটা প্যারামিডিয়ান ইনসিশন দিলে কি কি স্ট্রাকচার? মনে করো আপার রাইট প্যারামিডিয়ান দিবা, কি কি স্ট্রাকচার যাবে এই বরাবর? স্কিন গেল, সাবকিউটেনিয়াস টিস্যু, সুপারফিশিয়াল ফাসা, এরপরে অ্যান্টেরিয়র রেকটাস শীথ, এরপরে রেকটাস মাসেলটাকে আমরা রিট্রাকশন করে লেটারালি নিয়ে আসবো, এরপরে পোস্টেরিয়র রেকটাস শীথ, এরপরে ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল প্যাড অফ ফ্যাট অ্যান্ড প্যারাইটাল পেরিটোনিয়াম, 3টা লেয়ার একসাথে থাকে। ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল প্যাড অফ ফ্যাট অ্যান্ড প্যারাইটাল পেরিটোনিয়াম, 3টা একসাথে থাকে। ওই 3টা লেয়ার যখন ক্লোজ করি একসাথেই থাকে, না আলাদা খুব বেশি করা যায় না। তাহলে এই লেয়ারগুলো আমরা এখানে কাটবো। তাহলে এটা স্পষ্ট করে বলতে হবে যে স্যার প্রথমে স্কিন কাটবো, এরপর সাবকিউটেনিয়াস টিস্যু, এরপর সুপারফিশিয়াল ফাসা, এরপরে এই তোমার অ্যান্টেরিয়র লেয়ার অফ রেকটাস শীথ কাটার পরে এবার যে মাসেলটা পাবো আমি রেকটাস মাসেল, এটাকে আমি রিট্রাকশন করে লেটারালি নিয়ে আসবো। লেটারালি নিয়ে আসলেই ওই অ্যান্টেরিয়র যে ইনসিশনটা ওই বরাবরই পোস্টেরিয়র রেকটাস শীথটা পাবো, ওইটারে কাটবো। কাটার পরে এবার 3টা লেয়ার একসাথে পাবো, সেটা হলো ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল প্যাড অফ ফ্যাট অ্যান্ড প্যারাইটাল পেরিটোনিয়াম। এই 3টা লেয়ার একসাথে কেটে দেবো, ব্যাস পেটের মধ্যে ঢুকে গেলাম। তাহলে দেখো কতটা লেয়ার কাটলাম না প্যারামিডিয়ানে। তাহলে এইখানে হার্নিয়া হওয়ার চান্স বেশি না মিড লাইনে বেশি? মিড লাইনে বেশি। এইবার আমি যদি বলি যে এটা ক্লোজ করো, কয়টা লেয়ারে ক্লোজ হবে? একটা প্যারামিডিয়ান আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশন তোমার যদি ক্লোজ করতে দেওয়া হয়, কয়টা লেয়ারে ক্লোজ করবা, কি কি সুতা দিয়ে ক্লোজ করবা? তাহলে ভিতর থেকে আসলে ওই যে বললাম না 3টা লেয়ার একসাথে, ওটা যথারীতি তুমি ক্যাটগার্ড দিয়ে ক্লোজ করে দিলা। এরপরে কি আসলো? পোস্টেরিয়র রেকটাস শীথ। রেকটাস শীথও যে খুব বেশি ভাস্কুলার তাও না, রিলেটিভলি অ্যাভাস্কুলার। এটা তুমি স্ট্রং একটা সুতা দিয়ে করতে হবে, এটা ডিলেড অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিলা। যেহেতু 4টা লেয়ার, এখানে আমার নন অ্যাবজর্বেবল কোটা প্রয়োজন নেই। 4টা লেয়ার ভেদ করে একটা হার্নিয়া হতে গেলে তার মানে তোমার কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসবে সার্জনের, যে আসলে কীভাবে সেলাই দিচ্ছে সে, তাই না? তুমি যদি একটা ডিলেড অ্যাবজর্বেবল দিয়ে সুন্দর করে সেলাই দাও, ওই লেয়ার ছাড়ার কোনো মানে যুক্তি নেই।
তার মানে তুমি সেলাই জানো না, যা যদি মধু করে দিছো, যা দিছে ক্লিনিকে তাই দিয়ে দিস, এই কারণে ওই হার্নিয়া। তাহলে এখানে আমরা পোস্টেরিয়র রেকটাস শিটটা কী দেবো, ডিলেড অ্যাবজর্বেবল দিয়ে, আইদার ভিক্রিল অথবা পিডিএস অথবা ডেক্সান, হুইচ ওয়ান ইজ অ্যাভেলেবল সেটা দিয়ে দিলা, তিনটাই ডিলেড অ্যাবজর্বেবল। এরপরে এবার রেকটাস মাসেল তুমি যে রিটার্ট করে লেটারালি রাখছিলা সেটারে ছেড়ে দিবা, সে তার জায়গা মতো চলে যাবে, ওটার কিছু করার দরকার নেই, ও তো জাস্ট একটু টেনে রাখছিলা ইনসিশন দিয়ে। এই যে তুমি রিটার্টটা যখন দিছো ও লেটারালি চুপচাপ বসেছিল, আবার যখন তুমি আনবা সে তার জায়গা মতো চলে আসবে, লিনিয়াল বার গা ঘেঁষে একদম মাঝখানে যে লিনিয়াল বার ছিল ওর ওপাশে যে রেকটাস এপাশে রেকটাস তার জায়গা মতো চলে গেল, এটারে আর কিছু করার দরকার নেই। এরপরে তুমি অ্যান্টেরিয়র রেকটাস শিট যেটা ছিল এটা আবার ডিলেড অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিয়ে তুমি রানিং সুসার দিয়ে দিলা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। এরপরে স্কিন নন অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল দিয়ে দিলে, সিল্ক বা নাইলন বা প্রোলিন বা স্ট্যাপলার, এখন স্ট্যাপলারও আমরা এখন ইউজ করি, এগুলো দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে কঠিন লাগলো না সহজ? পারবা পরীক্ষায়? হ্যাঁ, কেন এটা মুখস্থ কিছু এখানে একসাথেই থাকে, ওই পাতলা কিছু তেমন বোঝা যায় না। হ্যাঁ, ওই তিনটা একটা ওই যে ক্যাটগার্ড দিয়ে দিলাম, আগে যেরকম পেরিটোনিয়াম দিয়েছিলাম, শুধু পেরিটোনিয়াম না, আসলে এই তিনটা একসাথে বলবা, যেখানেই বলো সব জায়গায় থাকে। প্যারামিডিয়ান ক্লোজার ওই যে, হ্যাঁ একদম ভিতরের থেকে যদি আসি, পেরিটোনিয়াম, এক্সট্রা পেরিটোনিয়াল প্যাড অফ ফ্যাট অ্যান্ড ফাসা ট্রান্সভার্সালিস, রানিং স্টেজ বাই ক্যাটগার্ড। এরপরে পোস্টেরিয়র রেকটাস শিট বাই ডিলেড অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়াল। এরপরে রেকটাস মাসেলটা তার জায়গায় বসাই দিব। এরপরে অ্যান্টেরিয়র রেকটাস শিট বাই কন্টিনিউয়াস, মানে রানিং বলতে বোঝাচ্ছে কন্টিনিউয়াস, একটা নাই যে এটারে বলে কন্টিনিউয়াস। আর তুমি যদি সিঙ্গেল একটা ঠাকুর দিয়ে কেটে ফেলো সেটারে আমরা বলি ইন্টারাপ্টেড সুসার। এগুলো আমরা কন্টিনিউয়াস দিই, একটা না, নিচ থেকে উপর বা উপর থেকে নিচ। এটা হলো অ্যান্টেরিয়র রেকটাস শিট। এরপরে স্কিন হলো, স্কিনে আমরা দিব, হ্যাঁ ওটা তুমি ইন্টারাপ্টেড 4 পয়েন্ট, ভার্টিক্যাল ম্যাট্রেস, হরাইজন্টাল ম্যাট্রেস, অনেক কিছু আছে তাই না, 2 পয়েন্ট 4 পয়েন্ট, এগুলোই যে আমরা এখানে শেখাবো বেসিক স্কিলে।